শুভ সকাল শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। আমি হুসনা আফরোজ, সমাজবিজ্ঞান শিক্ষক, তোমাদের সাথে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি ক্লাস নেব। শিক্ষার্থীবৃন্দ, কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে আমরা জানি সে দেশের জাতীয় সম্পদের প্রকৃতি ও পরিমাণের উপর। যে দেশ জাতীয় সম্পদে যত সমৃদ্ধ, সে দেশের উন্নতির সম্ভাবনা তত বেশি। তাই অর্থনীতি সম্বন্ধে জানতে হলে প্রথমেই সম্পদ সম্বন্ধে জানা প্রয়োজন। আবার একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে সে দেশের সম্পদ উৎপাদন, বণ্টনের প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কেও জানা প্রয়োজন। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার আওতায় এই উৎপাদন ও বণ্টন পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যে পদ্ধতি, প্রক্রিয়া এবং নিয়ম নীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে ক্লাসটি নিব সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 11 বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় 11 জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। এই অধ্যায়টি তোমরা খুলে নাও। এখান থেকে একটি অংশ বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা অনুসরণ করে রাষ্ট্রের অর্থনৈতিক কার্য পরিচালনা করে থাকে। মানুষের প্রয়োজন বহুবিধ। তার খাদ্য, বস্ত্র ও বাসস্থানের প্রয়োজন, সুশিক্ষা ও সুস্বাস্থ্যেরও প্রয়োজন রয়েছে। এছাড়াও সুন্দরভাবে বাঁচতে হলে প্রয়োজন বিনোদন ব্যবস্থা, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবার এবং সমাজ ব্যবস্থা। এসব প্রয়োজন থেকে মানুষের প্রতিনিয়ত অভাবের সৃষ্টি হয়। সম্পদ সীমাবদ্ধ, কিন্তু অভাব অফুরন্ত। তাই অভাব পূরণের জন্য মানুষ সর্বদা প্রচেষ্টা চালায় বা চেষ্টা করে এবং ওই অভাবটি পূরণের জন্য ক্রমাগত উৎপাদনের দিকে লিপ্ত হয়। তাহলে উৎপাদন হলো দ্রব্য বা সম্পদের এমন এক অবস্থা যেটি একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা কেবলমাত্র। অর্থাৎ উৎপাদন বলতে আমরা কোনো দ্রব্য সৃষ্টি করা বোঝাবো না, বরং উৎপাদন হচ্ছে একটি দ্রব্যকে অন্য দ্রব্যে রূপান্তর করাকে বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা জানতে হলে প্রথমেই আমাদের কিছু বিষয় বুঝে নিতে হবে। অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন ধরন জানার ক্ষেত্রে আমরা অবশ্যই কিছু কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। যেমন প্রথমেই যদি আমরা বলি ভূমি। ভূমি কি? সাধারণ অর্থে ভূমি বলতে জমি বুঝি, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে সকল প্রাকৃতিক সম্পদ, যেমন জমি, জমির উপরিস্থ এবং অভ্যন্তরীণ সকল কিছুকে বোঝায়। তারপর যদি আমরা বলি সেটি হচ্ছে শ্রম। উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক এবং মানসিক কর্মক্ষমতাকে শ্রম বলে, যেটি করে সে অর্থ উপার্জন করতে পারে বা যেটি ব্যয় করে সে অর্থ উপার্জন করতে পারে। মূলধন। উৎপাদিত উপাদানকে মূলধন বলে। মূলধন হলো সেই ধরনের সম্পদ যা সরাসরি ভোগ করা হয় না, কিন্তু কাজে লাগিয়ে অধিকতর উৎপাদন করা সম্ভব। যন্ত্রপাতি, কলকারখানা, উৎপাদন কাজে ব্যবহৃত ভবন, অর্থ ইত্যাদি হলো মূলধন, যেটিকে আমরা অনেক সময় পুঁজি বলে থাকি, যেটি দিয়ে বিনিয়োগ শুরু করে উৎপাদন করা সম্ভব হয়। এটি উৎপাদনের একটি প্রধান উপাদানও বলা চলে। সবকটি উৎপাদনের অন্যতম উপাদান, তার মধ্যে মূলধনও গুরুত্বপূর্ণ। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে সংগঠন। উৎপাদনের এই যে তিনটি উপাদান, ভূমি, শ্রম, মূলধন, এই তিনটি উপাদান বা উপকরণ একত্রিত করে সমন্বয় করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদন করাকে সংগঠন বলে। যিনি সংগঠন করেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা। উৎপাদনের ক্ষেত্রে যে ঝুঁকি বা অনিশ্চয়তা রয়েছে, সংগঠক সেটা বহন করে, সংগঠক সেটি বহন করে থাকে। কোনো কোনো দ্রব্য উৎপাদনের পর বিভিন্ন কারণে বা বিভিন্ন পরিস্থিতিতে লাভ বা লোকসানের সম্মুখীন হতেই পারে। তবে সেই ক্ষেত্রে সঠিক পরিকল্পনার মাধ্যমে সেটিকে কিভাবে সামলাতে হবে, কিভাবে সামলানো যায়, সেটি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সংগঠক দায়িত্ব পালন করে থাকে, অর্থাৎ সেটির সমন্বয় সাধন করে থাকে। যেমন মনে করো এই যে কাগজটি, এই পেপারসটি তৈরি হতে লাগবে আমাদের প্রধান উপকরণ বাঁশ। বাঁশটি আনা হবে কোত্থেকে? জমি থেকে, এবং এটির পিছনে শ্রম বিনিময় করতে হবে যাতে এই উপাদানটি একটি দ্রব্য থেকে অনেকটি দ্রব্যে পরিণত হয়।
এবং প্রয়োজন হবে যন্ত্রপাতি, অর্থাৎ এই যন্ত্রপাতি ক্রয় করতে শ্রমিকের মজুরি দিতে প্রয়োজন হবে মূলধন। এই মূলধন, ভূমি এবং শ্রমকে সমন্বিত করে, একত্রিত করে এই যে কাগজটি উৎপাদন করার যে প্রক্রিয়া, সেটি সম্পাদন করবেন সংগঠক বা উদ্যোক্তা। শিক্ষার্থীবৃন্দ, মানুষ সবসময় তার বিভিন্ন অভাব পূরণের জন্য এই 4টি উপাদানের সাহায্যে প্রচেষ্টা চালায়। উৎপাদন প্রক্রিয়া সম্পাদনের জন্য উক্ত 4টি উপাদান অপরিহার্য। মোট উৎপাদিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ 4টি উপাদানের মাধ্যমে, অর্থাৎ খাজনা, মজুরি, সুদ ও মুনাফা হিসেবে ভাগ করা যায়। এগুলো হচ্ছে উৎপাদনের উপাদানসমূহের আয়। এই আয়ের সাহায্যে ভূমির মালিক, শ্রমিক, পুঁজিপতি বা মূলধনের মালিক এবং উদ্যোক্তা তাদের বিভিন্ন প্রয়োজন বা অভাব পূরণ করে থাকে। কোনো বস্তুগত বা অবস্তুগত দ্রব্যের, অর্থাৎ সেবার জন্য অনুভূত প্রয়োজনই হচ্ছে অভাব। অভাব হলো কোনো বস্তু বা সেবা পাবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। উৎপাদিত সম্পদ উৎপাদনের উক্ত 4টি উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়া প্রক্রিয়াকেই বলা হয় বণ্টন। মানুষ প্রতিনিয়ত নানাবিধ অভাব পূরণের জন্য বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে। বিষয়টিকে যদি আমরা এভাবে লক্ষ্য করি, যেমন আমাদের মানুষের মধ্যে প্রতিনিয়ত চাহিদার সৃষ্টি হয়, অর্থাৎ সে বিভিন্ন সময় বিভিন্ন চাহিদা পূরণ করতে চায়, তার বিভিন্ন চাহিদা এসে তাকে ধাক্কা দেয়, আমরা বলতে পারি। এ থেকে, এই চাহিদা বোধ থেকে ওই মানুষ বা তিনি অনুভব করবেন অভাব বোধ। সেই অভাব পূরণের জন্য তিনি নিরলস প্রচেষ্টা করে যাবেন, নিরলস চেষ্টা জানাবেন অভাবটি কীভাবে পূরণ করা যায়। প্রচেষ্টার ফলে তিনি উৎপাদনে ঝুঁকে পড়বেন, অর্থাৎ মানুষ তার চাহিদা পূরণের জন্য অভাব অনুভব করবেন, অনুভব থেকে তিনি প্রচেষ্টা চালাবেন অভাবটি পূরণের জন্য। এরই উদ্যোগে কী করবে, তিনি উৎপাদন কাজে লিপ্ত হবেন। এবং উৎপাদনের পরে যে বিষয়টি, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বণ্টন। অর্থাৎ উৎপাদিত পণ্যটি সুষমভাবে, সুষ্ঠুভাবে, সমভাবে বণ্টন করে দিতে হবে যারা এর উপযোগী বা যাদের মধ্যে এই দ্রব্যটি বণ্টন করা প্রয়োজন, যাদের মধ্যে এটি চাহিদা রয়েছে। এই যে চাহিদা রয়েছে তাদের এই মধ্যে বণ্টন করাকে বলা হবে ভোগ। অর্থাৎ এবার তিনি সেই দ্রব্যটি ভোগ করবেন যেটির তার চাহিদা ছিল, যেটির জন্য তিনি অভাব অনুভব করেছিলেন। ভোগ শেষ হওয়ার সাথে সাথেই যখনই নিঃশেষ হয়ে যাবে, তখনই আবার তার মধ্যে আরেকটি নতুন করে চাহিদা সৃষ্টি হবে। ফলে পর্যায়ক্রমে এই চক্রাকারে উৎপাদন আবার হবে এবং বণ্টন করার পর আবার তিনি ভোগ করবেন। এভাবেই আমাদের মধ্যে প্রতিনিয়ত চাহিদা সৃষ্টি হয় এবং চাহিদা থেকে ক্রমাগত আমরা উৎপাদনের দিকে লিপ্ত হই। শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনের ক্ষেত্রে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে আমরা খাজনা দিই। অনুরূপভাবে শ্রমিককে মজুরি, মূলধনের মালিককে সুদ এবং সংগঠককে মুনাফা দেওয়া হয়। এইসব পারিতোষিক যেমন খাজনা, মজুরি, সুদ ও মুনাফা উৎপাদন সময়ের মধ্যে সুষ্ঠু ও যথাযথভাবে বণ্টিত হলে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসে ও অর্থনৈতিক কল্যাণ সাধিত হয়। আর এই বণ্টন ব্যবস্থা ত্রুটিপূর্ণ ও অসম হলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, জীবনযাত্রার মানে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে না, সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কিভাবে উৎপাদনের উপাদানগুলোর মধ্যে বণ্টন করা হয় তা নির্ভর করে দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর। যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয়, তাকেই বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। এ ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠে। বর্তমান বিশ্বে আমরা 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করি। এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ও ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শুধু একটি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা। গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে যদি আমরা লক্ষ্য করি, উৎপাদনের উপাদানসমূহের মালিকানা। গণতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ যথা আমরা পূর্বে যেগুলো বলেছিলাম, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, ব্যক্তি মালিকানাধীন।
অর্থাৎ ব্যক্তি তার সম্পদ ও আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে যদি ইচ্ছে হয়। শ্রমিককে নিয়োগ দিতে পারে, মূলধন বা পুঁজি গঠন করতে পারে, বিনিয়োগ করতে পারে। ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ করতে পারে ও হস্তান্তর করতে পারে। এসব বিষয়ে ব্যক্তি নিজেই সকল প্রকার সিদ্ধান্ত গ্রহণ করে। 2 নাম্বার, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য। গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে। অর্থাৎ সে একাও করতে পারে পুঁজি বিনিয়োগ করে, অথবা একাধিক ব্যক্তিকে সাথে নিয়ে যৌথভাবেও উদ্যোগ গ্রহণ করতে পারে এবং সেজন্য প্রয়োজনীয় বিনিয়োগও করতে পারে। এক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই। এ ব্যবস্থায় প্রায় সকল অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়ে থাকে। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে অবাধ প্রতিযোগিতা। এটি গণতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য। যে কোনো ব্যক্তি যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ নিতেই পারে। তাই বাজারে একই দ্রব্যের বহু সংখ্যক উৎপাদক বা বিক্রেতা থাকেন এবং তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। বিক্রেতা এবং দ্রব্যের ক্রেতার মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। আরেকটি বৈশিষ্ট্য ভোক্তার স্বাধীনতা। মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগিতা ব্যবহার করার প্রক্রিয়াকে ভোগ বলে। খাদ্য দ্বারা মানুষ ক্ষুধা মেটায়, কিন্তু খাদ্য বস্তু মানুষ ভোগ করে। কিন্তু কোনো কারণে খাদ্যবস্তু নষ্ট হলে তা ভোগ করা হবে না বা ভোগ করা যাবে না। মানুষের অভাব পূরণের জন্য ব্যবহার করা হলেই ভোগ হবে, অন্যথায় সেটি ভোগ বলে গণ্য হবে না। ভোক্তা কোনো দ্রব্য কী পরিমাণে ক্রয় ও ভোগ করবে সে বিষয়ে সে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে, তবে তার পছন্দ, আয় ও ব্যয়ের বা দ্রব্যের বাজার মূল্যের দ্বারা এই সিদ্ধান্ত প্রভাবিত হয়। অর্থাৎ তুমি যদি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যে রাষ্ট্রে রয়েছে সেখানকার একজন বাসিন্দা হও, ভোক্তা হও, তাহলে তুমি কোন দ্রব্যটি ক্রয় করবে, কী পরিমাণ ক্রয় করবে, সেটি বাজারে গিয়ে যাচাই বাছাই করে তুমি তোমার পছন্দ মতো কতটুকু ক্রয় করবে পরিমাণ নির্ধারণ করার অধিকার তোমার নিজেরই। গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন। গণতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়। উৎপাদন কাজে নিয়োজিত অর্থ বিনিয়োগ হয়, আর উৎপাদন কাজে নিয়োজিত যে অর্থ সেটি হচ্ছে বিনিয়োগ। বিদ্যমান মূলধন সামগ্রীর সাথে নতুন মূলধন অর্থ বা যন্ত্রপাতি হতে পারে, সরঞ্জাম বা উৎপাদনের জন্য কাঁচামাল হতে পারে, যুক্ত হওয়াকেই বলা হয় বিনিয়োগ। যেসব দ্রব্যের ক্ষেত্রে মুনাফার সম্ভাবনা বেশি থাকে, গণতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারীরা সেসব দ্রব্যে বেশি বিনিয়োগ করার জন্য ঝুঁকে পড়ে। এছাড়াও রয়েছে শ্রমিক শোষণ। গণতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি। সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে বিধায় উদ্যোক্তা বা পুঁজিবাদীরা বা পুঁজিপতিরা দ্রব্যের উৎপাদন ব্যয় কম রাখতে, অর্থাৎ যাতে উৎপাদন খরচ কম হয় সেজন্য ও বিক্রয় মূল্য যাতে বেশি পায় তার চেষ্টা সর্বদাই করে থাকে। উৎপাদন ব্যয় কম রাখার জন্য শ্রমিককে তার ন্যায্য মজুরি থেকে চেয়ে কম মজুরি দেওয়ার চেষ্টা করে থাকে বা কম মজুরি দেওয়া হয় আমরা বলতে পারি। এই উদ্বৃত্ত মজুরি অর্থাৎ অতিরিক্ত যে মজুরি পুঁজিপতি ও উদ্যোক্তার কাছে মুনাফা হিসাবে সঞ্চিত হতে থাকে। এভাবে উৎপাদিত সম্পদ বন্টনে এক ধরনের অসমতা ও বৈষম্যের সৃষ্টি হয়, যেটি আমরা প্রথমেই বলেছি যে যদি বন্টনে অসমতা বৈষম্য সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে মানুষের জীবনমান উন্নয়নে বাধার সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা ও অশান্তির সৃষ্টি হতে থাকে। তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি গণতান্ত্রিক অর্থব্যবস্থায় আমরা লক্ষ্য করছি যে এখানে শ্রমিক শোষণের শিকার হয়ে থাকে বিভিন্নভাবে। শ্রমিক তার প্রাপ্যের চেয়ে কম মজুরি পান, আর পুঁজিপতি ও উদ্যোক্তা তাদের প্রাপ্যের চেয়ে বেশি অর্থ উপার্জন করে থাকেন। যেহেতু পুঁজিপতির সংখ্যা কম, তাই একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর হাতেই সমাজের অধিকাংশ সম্পদ তখন কেন্দ্রীভূত হয়ে যায়। পুঁজিপতির সংখ্যা কমে যায় এবং শ্রমিকের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে এ ধরনের অর্থব্যবস্থা যদি ওই রাষ্ট্রে বিদ্যমান থাকে। তাই সমাজের এই বিশাল জনগোষ্ঠীর মোট সম্পদের একটি ক্ষুদ্র অংশের সুবিধা ভোগ করে। আমরা বলতে পারি যে তখন একটি রাষ্ট্রের যে সম্পদ রয়েছে সেই সম্পদের প্রায় আংশিক সম্পদে অধিকাংশ বা বেশিরভাগ সম্পত্তি থাকে ক্ষুদ্র একটি অংশের হাতে, অর্থাৎ খুব কিছু সংখ্যক জনসাধারণের হাতে বা পুঁজিপতির হাতে, আর যে বিশাল অংশটি
তারা ভোগ করে নেয়, কিন্তু একটি ক্ষুদ্র সুবিধা লাভ করে একটি বিশাল জনগোষ্ঠী যারা শ্রমিক শ্রেণী। এক্ষেত্রে একটি অর্থনৈতিক বা শ্রেণী বৈষম্যের সৃষ্টি হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এরই ভিত্তিতে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আজও আমি বাড়ির কাজকে দুটি অংশে ভাগ করে নিয়েছি। প্রথমটি হচ্ছে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সুবিধা ও অসুবিধাসমূহের একটি তালিকা তৈরি করো। তোমরা প্রথম ভালো করে রিডিং পড়ে নাও। রিডিং পড়ার পর গণতান্ত্রিক ব্যবস্থার যে সুবিধাগুলো পাও সেগুলো একদিকে সন্নিবেশিত করো, আর অসুবিধাগুলো আরেকদিকে সন্নিবেশিত করো। তারপর যে কাজটি সেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের একটি নমুনা আমি দিয়েছি। প্রথম তোমাদের কাজটি হবে সেই একই কথা, তোমাদের আজকের যে পাঠটি সেটি ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমাদের কিছু প্রশ্ন সন্নিবেশিত করো, আন্ডারলাইন করো বই, সেখান থেকে প্রশ্নগুলো এভাবে তৈরি করার চেষ্টা করো। যেই প্রশ্নগুলোতে উত্তর একাধিক থাকে সেগুলো আমরা করার চেষ্টা করি। এছাড়া যেমন মনে করো অর্থনৈতিক ব্যবস্থা কয় ধরনের, 4 ধরনের, এই ধরনের প্রশ্ন না করাই ভালো, কারণ এগুলো তোমার এমনিতেই মনে থাকবে। তো একটি নমুনা আমি দেখিয়ে দিয়েছি, তুমি তোমার ইচ্ছে মতো প্রশ্নগুলো তৈরি করবে। ত্রুটিপূর্ণ বন্টন ব্যবস্থার ফলে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়, জীবনযাত্রার মানের কাঙ্ক্ষিত উন্নয়নের বাধার সৃষ্টি হয়, সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অর্থাৎ এর ইয়েতে 3টি উত্তর পাওয়া যায়, তাই 3টিও আমি এখানে লিখে দিয়েছি। তুমি 2টি পেলে 2টি লিখতে পারো, 1টি পেলে 1টি লিখতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা হলো যে তোমরা এই পাঠগুলো পড়বে এবং এই কাজগুলো করার চেষ্টা করবে ইনশাল্লাহ, এবং লিখে তুমি ছবি উঠিয়ে কমেন্ট বক্সে সেটি পাঠিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ ও ভালো থেকো।